সবাইকে আমার নমস্কার। আজকে হচ্ছে নবরাত্রির তৃতীয় দিন, যেটাকে তৃতীয়া বলা হয়। তো সবাইকে আমার শুভেচ্ছা এই নবরাত্রির তৃতীয়া। আজকে আপনাদের সঙ্গে একটা খুব নতুন একটা খাবারের সম্পর্কে আলোচনা করব, যে খাবারটা সম্পর্কে হয়তো অনেকেই মানে জানে না, আমি বলবো না, মানে অনেকের সম্পর্কে কিন্তু ভাবেনি যে এরকমও একটা আফ্রিকান ফুড আমাদের ভারতবর্ষে আছে। কারণ আমাদের যখনই কোনো রকম খাবারের হিস্ট্রি হয়, তখন আমরা সবসময় বলি যে আমাদের খাবারের মধ্যে পর্তুগিজদের ইনফ্লুয়েন্স আছে, আমাদের খাবারের মধ্যে অ্যাংলো ইন্ডিয়ান মানে ব্রিটিশদের ইনফ্লুয়েন্স আছে, ফ্রেঞ্চদের ইনফ্লুয়েন্স আছে। কিন্তু আমরা কিন্তু কখনোই আলোচনা করি না যে আমাদের ইন্ডিয়ান ফুডের মধ্যে আফ্রিকানদের ইনফ্লুয়েন্স আছে কিনা। তো আজকে এরকমই একটা খাবারের একটা ডিশের গল্প করব, যে খাবারটা কিন্তু ভারতবর্ষে এসেছিল আফ্রিকা থেকে, এবং সেটা গোয়াতে এবং গোয়া, রত্নাগিরি, হ্যাঁ, এই সমস্ত এলাকায়, মানে ওয়েস্টার্ন ইন্ডিয়াতে, পশ্চিম ভারতে এই খাবারটা কিন্তু খুবই ফেমাস, খুবই পপুলার। এবং এই খাবারটার অরিজিন হয়েছে আফ্রিকার একটা দেশ, যে দেশটার নাম হচ্ছে মোজাম্বিক। মোজাম্বিক। তো এটা খুবই ভাবতে আশ্চর্য লাগছে যে আমাদের ভারতবর্ষে এমন একটা খাবার আছে যে খাবারটার অরিজিন হচ্ছে মোজাম্বিক। এবং যখন আমি খাবারটার নাম বলবো, তখন হয়তো আপনারাও ভাববেন যে আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই খাবারটা খেয়ে থাকবেন। তো এই খাবারের নাম হচ্ছে চিকেন ক্যাফরিয়াল। চিকেন ক্যাফরিয়াল হয়তো আপনারা অনেকেই খেয়ে থাকবেন। চিকেন ক্যাফরিয়াল একটা খুব ঝাল ঝাল একটা চিকেনের একটা ডিশ। কারণ এটা ঝাল ঝাল এই জন্য হয় যে এতে প্রচণ্ড পরিমাণে গ্রিন চিলি ইউজ হয়, এবং এই চিকেন ক্যাফরিয়াল দেখতে অনেকটা গ্রিন কালারের হয়, যেটা ওর গ্রেভিটা। তার কারণ হচ্ছে এক নম্বর হচ্ছে গ্রিন চিলির ইউজ, আর দ্বিতীয় নম্বর হচ্ছে ধনে পাতা বাটা। তো এইটা হচ্ছে চিকেন ক্যাফরিয়াল। তো আজকে এই চিকেন ক্যাফরিয়াল সম্পর্কে আপনাদের সামনে গল্প করব। মোজাম্বিক যে দেশটা, আফ্রিকা যে মোজাম্বিক দেশটা, এই মোজাম্বিক দেশে কিন্তু প্রায় 400 বছরেরও বেশি রাজত্ব করেছিল পর্তুগিজরা। 1498 সালে পর্তুগিজরা এই মোজাম্বিক দেশটাকে ক্যাপচার করে, এবং তারপর থেকে মোজাম্বিকে এরা শাসন করতে শুরু করে। এবং 1975 সালে মোজাম্বিক স্বাধীনতা লাভ পায়। তার মানে মোটামুটি 470 বছরেরও বেশি রাজত্ব করেছিল পর্তুগিজরা। এবং পর্তুগিজরা যখন ভারত আক্রমণ করে, মানে গোয়াতে যখন ওরা আসে প্রথম ভারতে, তখন ওরা এই গোয়া আক্রমণের আগে পর্তুগিজরা ওদের যে আর্মি যে ছিল, পর্তুগিজ আর্মি, কারণ সে সময় পর্তুগিজরা পৃথিবীর অনেক অংশে কিন্তু রাজত্ব করছিল এবং ওদের অনেক সৈন্যর প্রয়োজন ছিল। তো পর্তুগিজরা ওদের আর্মি রিক্রুট একটা করে, যে যখন ওরা মোজাম্বিকে যখন ছিল, মোজাম্বিক ওরা মানে গোয়া আক্রমণ করার আগে থেকে মোজাম্বিকে ওরা রাজত্ব করতো। তো মোজাম্বিকে ওরা যে সমস্ত আফ্রিকান যে সমস্ত সোলজার ছিল, ওদেরকে নিজেদের আর্মিতে, পর্তুগিজ আর্মিতে ওরা রিক্রুট করে, এবং ওদেরকে শুধুমাত্র সৈন্য হিসাবে নয়, ওদেরকে স্লেভ হিসাবে ইউজ করে। এবং ওরা যখন শিপে করে, জাহাজে করে যখন ভারতের উদ্দেশ্যে রওনা হয়, তখন ওই শিপে অনেক এই মোজাম্বিক সোলজার্স এবং মোজাম্বিক স্লেভস এরা সব ছিল। এবং ওরা নিজেদের জন্য রান্নাবান্না ওরা নিজেরা করতো। তো একদিন মানে পর্তুগিজ যে সমস্ত অফিসার্স যারা ছিল, তারা দেখলো যে এই মোজাম্বিকে যে সমস্ত সোলজার্স যারা আছে, তারা এক ধরনের মানে চিকেনের একটা ডিশ তৈরি করে, এবং যে চিকেনের ডিশে ওরা প্রচুর পরিমাণে পেরি পেরি, পেরি পেরি হচ্ছে এক রকমের চিলি, যেটা আফ্রিকাতে পাওয়া যায়, যেটাকে আফ্রিকান বার্ড চিলিও বলা হয়। তো এই আফ্রিকান বার্ড চিলি, পেরি পেরি চিলির সস দিয়ে ওরা একটা চিকেন এর ডিশ বানাতো। এবং পর্তুগিজদের এই টেস্টটা খুবই ভালো লাগে, কারণ ওর মধ্যে ছিল মানে টক এবং ঝাল, দুটোই স্বাদ ছিল। টকের জন্য ওরা ট্যামারিন্ড ইউজ করতো, এবং ঝালের জন্য এই পেরি পেরি যে চিলি যেটা, সেটা ইউজ করতো। তো পর্তুগিজদের খুব ভালো লাগে খাবারটা। এবং পর্তুগিজরা ওদের নিজেদের ল্যাঙ্গুয়েজে, মানে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে বলতো গ্যালিনহা, চিকেনকে বলতো গ্যালিনহা। তো ওরা মানে যখন প্রথম এই খাবারটা খায়, তখন ওরা এই ডিশটাকে বলতো গ্যালিনহা পেরি পেরি। গ্যালিনহা পেরি পেরি মানে গ্যালিনা মানে চিকেন, আর পেরি পেরি সস দিয়ে তৈরি করা হয়েছিল, চিলি সস দিয়ে, সেই জন্য বলতো গ্যালিনহা পেরি পেরি।
এবং মোজাম্বিকে যে সমস্ত সোলজার্সরা ছিল তারাও এই ডিশটাকে বলতো গ্যালিনা পেরি পেরি। কারণ তার একটা কারণ হচ্ছে যে মোজাম্বিকে যখন পর্তুগিজরা যখন শাসন করতো তখন মোজাম্বিকের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা, এবং এখনো পর্যন্ত অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা পর্তুগিজ। তো ফলে মোজাম্বিকের লোকেরাও এই চিকেনকে গ্যালিনা বলতো। তো এই ডিশটার নাম হয়েছিল গ্যালিনা পেরি পেরি। কিন্তু পরে পর্তুগিজরা এর নামটা চেঞ্জ করে এবং এর নামটা দেয় চিকেন ক্যাফরিয়াল বা গ্যালিনহা ক্যাফরিয়াল। তো ক্যাফরিয়াল নামটা কি করে এলো? ক্যাফরিয়াল হচ্ছে ক্যাফরিয়ার পর্তুগিজ ওয়ার্ড একটা, এবং এর মানে হচ্ছে আফ্রিকান ব্ল্যাক। এবং যেহেতু মোজাম্বিকের সোলজার্স এবং স্লেভসরা এই ডিশটা প্রথম তৈরি করে এবং ওদের গায়ের রং ছিল কালো এবং আফ্রিকান ব্ল্যাক, তো সেই জন্য পর্তুগিজরা পরে নামটা রাখে চিকেন ক্যাফরিয়া মানে হচ্ছে আফ্রিকান ব্ল্যাক, মানে আফ্রিকান ব্ল্যাকদের তৈরি চিকেনের ডিশ চিকেন ক্যাফরিয়াল বা পেরি পেরি ক্যাফরিয়াল। তো পরে এরা যখন পর্তুগিজরা যখন গোয়া অধিকার করে, তখন গোয়ার লোকাল যে সমস্ত হিন্দু এবং মুসলিম কমিউনিটির লোকেরা ছিল তারা এই ডিশটা নিজেদের মতো তৈরি করতে থাকে। এবং ওরা যে তখন এখানে ভারতবর্ষে তখন এই আফ্রিকান বার্ড চিলি তো পাওয়া যেত না, ফলে আফ্রিকান বার্ড চিলির যে সসটা ওরা ইউজ করতো তার পরিবর্তে ভারতের লোকেরা ইউজ করতে লাগলো গ্রিন চিলি। ফলে চিকেন ক্যাফরিয়ালটা মানে দেখতে অনেকটা ভারতবর্ষে যেটা তৈরি হলো সেটা অনেকটা দেখতে হলো গ্রেভিটা গ্রিন কালারে। তো এইভাবে মোজাম্বিকের সোলজার্সরা যে ডিশটা তৈরি করলো সেই ডিশটা পর্তুগিজদের হাত ধরে ভারতবর্ষে এলো, এবং ভারতবর্ষে এই আফ্রিকান একটা ডিশ যেটা চিকেন ক্যাফরিয়াল। এবং এই চিকেন ক্যাফরিয়ালটা যে শুধু আপনি যদি খেতে চান তার জন্য যে আপনাকে গোয়া যেতে হবে এবং গোয়াতেই আপনি খেতে পারেন তার কোনো মানে নাই। আপনারা হয়তো অনেকেই জানবেন যে একটা খুব ওয়ার্ল্ড ফেমাস একটা সাউথ আফ্রিকান ফুড চেন আছে নান্দুজ, যেটা 1987 সালে সাউথ আফ্রিকা জোহানাসবার্গ সিটিতে প্রথম মানে স্ট্যাবলিশ হয়েছিল এরা। এবং আজকের দিনে এই নান্দুজ যে ফাস্ট ফুড চেন যেটা আছে সাউথ আফ্রিকার, তার প্রায় সারা বিশ্বে প্রায় 1200টা আউটলেট আছে, এবং এই 1200টা আউটলেটের মধ্যে 12টা আউটলেট কিন্তু ভারতে। কিন্তু কলকাতাতে মানে নান্দুজের কোনো আউটলেট নেই। এর বেশিরভাগ আউটলেট হচ্ছে সমস্ত কিছু দিল্লি এবং দিল্লির আশেপাশে, যেরকম দিল্লি, নয়ডা, তারপরে দিল্লির আরেকটা জায়গা হচ্ছে দ্বারকা এবং চণ্ডীগড়। হ্যাঁ, এই সমস্ত জায়গাতে নান্দুজের আউটলেটগুলো আছে, এবং সাউথ ইন্ডিয়াতে ব্যাঙ্গালোরে আছে, কিন্তু কলকাতাতে এখনো পর্যন্ত নান্দুজ নিজের আউটলেট খোলেনি। তো এই যে নান্দুজ যে রেস্টুরেন্ট যেটা সাউথ আফ্রিকান যে চেন, তো এই নান্দুজে কিন্তু এই চিকেন পেরি পেরি কিংবা চিকেন ক্যাফরিয়াল এটা আপনি খেতে পারেন। এবং নান্দুজের ব্যাপারে একটা আপনি বলছি যে পর্তুগিজদের সাথে যে আফ্রিকানদের উপর পর্তুগিজদের যে কতটা ইনফ্লুয়েন্স ছিল সেটা আপনি দেখতে পারবেন এই নান্দুজ যে রেস্টুরেন্ট আছে তার যে লোগোটা, ওই লোগোটা হচ্ছে একটা মোরগের লোগো, এবং এই মোরগের লোগোটা হচ্ছে একটা পর্তুগালের খুব একটা কমন একটা সিম্বল। এবং এই মোরগটাকে বলা হয় রুস্টার অফ বার্সেলিও। এই রুস্টার অফ বার্সেলিও সম্পর্কে একটা গল্প হচ্ছে যে দুজন তীর্থযাত্রী মানে বাবা আর ছেলে, মানে পিতা পুত্র একদিন তীর্থযাত্রায় বেরোয় এবং রাস্তাতে ওরা একটা সরায়ে আশ্রয় নেয় রাস্তাতে, মানে রাত হয়ে গিয়েছিল বলে, এবং পিতা পুত্র ঠিক করে যে সরায়ে রাতটা কাটাবে। কিন্তু সেই রাতে একটা অঘটন ঘটে, সেই সরায়ে যে মালিক যে ছিল সেই মালিকের কিছু রূপো মানে সিলভার চুরি যায় ওই রাতে। তো মালিক যে সরায়ের যে মালিক সে সমস্ত দোষারোপ দেয় যে ওর বাবার উপর, যে দুজন তীর্থযাত্রী পিতা পুত্র এসেছিল, তো ওর বাবার উপর সমস্ত দোষ দেয় যে এই আমার সিলভার চুরি করেছে এবং ওকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু ওর ছেলে জানতো যে ওর বাবা কিন্তু কোনো এই সিলভার চুরি করেনি, ওর বাবা হচ্ছে একটা ইনোসেন্ট, এবং ওর বাবার এই ইনোসেন্সি প্রমাণ করবার জন্য ওই সরাইয়ের বাইরে একটা মোরগ ছিল, এবং ওই মোরগটাকে ওর ছেলে বলে যে আমার বাবা যদি মানে চুরি করেনি আমি জানি, এবং আমার বাবার ইনোসেন্সি প্রমাণ করবার জন্য
তুমি যদি চিৎকার করে ডাকো তাহলে প্রমাণ হবে যে আমার বাবা চুরি করেনি। তো তখন মোরগটা খুব জোরে চিৎকার করে ওঠে, তো তারপরে ওর বাবা প্রমাণিত হয় যে ওর বাবা এটা চুরি করেনি। তো এটা হচ্ছে একটা ওদের একটা ফোক টেলস পর্তুগালে। তো এই মানে লোগো যেটা হচ্ছে নান্দুজের যে লোগো, সেটা হচ্ছে রুস্টার অফ বার্সেলিও, যেটা বললাম যে মোরগের কথাটা, এবং এটা 1987 সালে স্ট্যাবলিশড হয়েছিল। তো আর এই আমি যে আপনাদেরকে বললাম যে মোজাম্বিকে যে সমস্ত স্লেভস এবং আর্মিরা পর্তুগিজদের সাথে ভারতে এসেছিল গোয়াতে, ঠিক তেমনি ভারতেরও অনেক লোক কিন্তু মোজাম্বিকে আছে, এবং মোজাম্বিকে এখন প্রায় মোটামুটি 70,000-এরও বেশি ভারতীয় কিন্তু মোজাম্বিকে থাকে। এবং সেটা প্রথম শুরু হয়েছিল 16th সেঞ্চুরির সময়, এবং 16th সেঞ্চুরির সময় এই যে দিউ যে জায়গাটা আছে, দিউ জায়গাতে এক রকমের মার্চেন্টস কমিউনিটি আছে যাদেরকে ভানিকা বলা হয়, ভানিকা কমিউনিটি। এই ভানিকা কমিউনিটিরা আর কচ্ছ যে গুজরাটের কচ্ছ এরিয়া, সেই গুজরাটের কচ্ছ এরিয়া এবং এই দিউয়ের ভানিকা কমিউনিটি, মার্চেন্টস কমিউনিটিরা এই কাজু বাদাম এই সমস্ত, তারপরে মশলার এই সমস্ত ব্যবসার জন্য সুলতান অফ ওমান যে দেশটা আছে, সেই সুলতান অফ ওমানের সাহায্যের থ্রুতে ওরা এই এতে যায়, মোজাম্বিকে যায়, এবং পরবর্তীকালে ওরা মোজাম্বিকেই স্থায়ীভাবে বসবাস শুরু করে দেয়। এবং এছাড়া মোজাম্বিকে এই ভানিকা কমিউনিটি ছাড়াও যখন পর্তুগিজরা যখন মোজাম্বিকে যখন শাসন করছিল, তখন ওরা ওখানে অনেক রকমের ফোর্ট এগুলো সব বানাতো। তো এই সমস্ত কেলা বানানোর জন্য ওদের অনেক মানে রাজমিস্ত্রি এবং অনেক শ্রমিকের দরকার হতো। তো সেই সময় যে দামান, যে গোয়া দামান দ্বীপের দামান, এই দামানের অনেক মুসলিম কমিউনিটির, যে শিয়া মুসলিম কমিউনিটির অনেক রাজমিস্ত্রি কিন্তু তখন মোজাম্বিকে চলে গিয়েছিল, এবং আজও পর্যন্ত ওরা মোজাম্বিকে আছে। এবং মোজাম্বিক এবং ইস্ট আফ্রিকারও প্রচুর মানে আফ্রিকান লোকেরাও কিন্তু ভারতে এসেছিল, এবং সেটা শুরু হয়েছিল 7th সেঞ্চুরি থেকে, যখন আরব ট্রেডার্সরা যখন মালাবার উপকূলে যখন বিজনেস শুরু করে, তখন তারাও কিন্তু সাথে অনেক আফ্রিকান স্লেভসদের নিয়ে এসেছিল। এবং এই স্লেভসগুলো ছিল ইস্ট আফ্রিকার বান্টু পিপল, বেশিরভাগ ছিল ইস্ট আফ্রিকার বান্টু পিপল। এবং এই সমস্ত বান্টু পিপলরা পরবর্তীকালে আর নিজেদের দেশে ফিরে যায় না, এরা ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করে। এবং আপনি কর্ণাটকের কিছু অংশে এবং গুজরাটে এদেরকে আজও দেখতে পাবেন যে এদের অ্যানসেস্টার ছিল আফ্রিকান, কিন্তু আজকে এরা পুরো ভারতের মানে কালচার সমস্ত কিছু অ্যাকসেপ্ট করে নিয়েছে, ভারতের কালচারের সঙ্গে এরা নিজেদেরকে মানিয়ে নিয়েছে, কিন্তু দেখতে সেরকম আফ্রিকানদের মতোই। এবং এই কমিউনিটিকে বলা হয় সিদ্ধি কমিউনিটি। এবং এই সিদ্ধি কমিউনিটির মধ্যে গুজরাটে একটা মসজিদ আছে, যে মসজিদটা হচ্ছে খুব বিখ্যাত মসজিদ, যার নাম হচ্ছে সিদি সৈয়দ মসজিদ। এবং এই সিদি সৈয়দ মসজিদে যে ল্যাটিস উইন্ডো আছে, যে জালি উইন্ডো, সেই জালি উইন্ডোর মধ্যে একটা কার্ভ করা আছে একটা পাম ট্রি, এবং যেটাকে বলা হয় ট্রি অফ লাইফ। তো এর যে কার্ভিং এত সুন্দর, মানে খুব কম মনুমেন্টসে এরকম দেখা যায়। এবং এটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট যেটা গুজরাটে, তো তার কিন্তু লোগো হচ্ছে এই পাম ট্রিটা, যেটা কার্ভ করা আছে ওর জানালাতে, মসজিদের জানালাতে। এবং এই প্রসঙ্গে আরেকটা কথা আপনাদেরকে বলছি, যে সমস্ত স্লেভস যখন 7th সেঞ্চুরিতে এসেছিল ওদেরকে বলা হয় হাবসি বলা হতো, যে আফ্রিকান যে স্লেভস, যে বান্টু পিপল। এবং মানে হাবসি ডাইনেস্টি আমরা বাঙালিরা সবাই জানি যে কিছুকাল হাবসি ডাইনেস্টিও কিন্তু এই মালদা গৌড় এলাকাতে এরা শাসন করেছিল। এবং আরেকজন রাজা যিনি ছিলেন আহমেদনগরের আফ্রিকান রাজা, যিনি আহমেদনগর শাসন করেছিলেন, যে মালিক আম্বের। এবং মালিক আম্বের যিনি ছিলেন তিনি ঔরঙ্গাবাদ শহরটাকে এস্টাবলিশ করেন, এবং যখন ইনি এস্টাবলিশ করেন তখন এই ঔরঙ্গাবাদের নাম ছিল খিরকি। এবং পরে ঔরঙ্গজেব যে মোগল সম্রাট, উনি যখন ইনভেট করেন এই খিরকি শহর, তখন উনি ওনার নিজের নাম অনুসারে এই শহরটার নাম দেন এই ঔরঙ্গাবাদ, মানে ঔরঙ্গজেবের নাম অনুসারে। এবং মালিক আম্বেরের আরেকটা খুব বিখ্যাত একটা দুর্গ হচ্ছে উনি তৈরি করেছেন, যে আফ্রিকান কিং, সেটার নাম হচ্ছে মুরুদ জঞ্জিরা, যেটা মহারাষ্ট্রে, মানে সমুদ্র ঘিরে আছে একদম চারপাশে, এবং মাঝখানে এই দুর্গটা। এবং এইরকম দুর্গ কিন্তু ভারতে খুবই কম দেখা যায়, মানে সমুদ্র দিয়ে ঘেরা দুর্গ। তো এই মুরুদ জঞ্জিরা, এটা উনি ওই মালিক আম্বের আফ্রিকান কিং তৈরি করেছিলেন। তো এইভাবে যে আফ্রিকারদের সঙ্গে কিন্তু ভারতের রিলেশনটা কিন্তু অনেক পুরনো, মানে 7th সেঞ্চুরি থেকে।
এবং যখন আপনি এই চিকেন ক্যাফরিয়াল খাবেন তখন কিন্তু এই ফিলিংটা আপনার মধ্যে আসবে যে কীভাবে আফ্রিকানরা ভারতে এসেছিল এবং আজও পর্যন্ত আফ্রিকান কমিউনিটিরা ভারতে আছে। তো সমস্ত মিশে একটা বেশ নস্টালজিক একটা ভাব এবং একটা খুব নতুন হিস্ট্রি, যেটা আফ্রিকার সঙ্গে আমাদের রিলেশন, এবং সেটা মানে এই খাবারটা খাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মানে ফিলিং আসবে। তো এই আফ্রিকান এই খাবারটা যেটা ভারতে আজকে আছে, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এর হিস্ট্রিটা, এবং ভালো লাগলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। সন্ধ্যা হয়ে আসছে, লাইট কমে যাচ্ছে, সেই জন্য আজকে ভিডিওটা শেষ করলাম খুব তাড়াতাড়ি। সবাই আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।